নমস্কার, সাহিত্যের মণিমাণিক্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রেমপত্র। তখন স্কুল ব্যাগের রেওয়াজ ছিল না, বোধহয় আবিষ্কার হয়নি তখনও। বই খাতা পাজা করে ডান হাতে ধরে ডান কাঁধে পেলে নিয়ে স্কুলে যেতে হতো। পেন্সিল আর রবার থাকতো পকেটে। ইউনিফর্ম ছিল না বলে পরতে হতো হাফ প্যান্ট আর শার্ট। জুতো একজোড়া থাকতো বটে, তবে স্কুলে যেতাম খালি পায়েই। পায়ে কাঁটা ফুটতো, পাথরকুচি লাগতো, কিন্তু ওঠাই ছিল অভ্যাস। বোধহয় তখন আমার 11 বছর বয়স। রোগা প্যাংলা চেহারা, মাথায় চিরুনি দেওয়ার কথা মনেই হতো না কখনো। ছাত্র মাঝারি বানের, বরং একটু নিচের দিকেই। লেখাপড়া বা খেলাধুলায় কখনো প্রাইজ টাইজ পাইনি। খুব বুঝতে পারতাম যে আমি একটা বাজে ছেলে, তেমন কর্মের নয়। একটু বোকাও ছিলাম, কথা বুঝতে সময় লাগতো, সহজে ঘাবড়েও যেতাম। ক্লাসে এক আধ দিন পড়া পারতাম, বেশিরভাগ দিনই পারতাম না। অঙ্কে বেশি কাঁচা। পরীক্ষায় 30-32-এর বেশি বড় একটা নম্বর পাইনি। অঙ্ক শিখতেই কৃপাসিন্ধবাবুর বাড়িতে সন্ধ্যাবেলা যেতে হতো। আরো গুটি 3-4 ছেলেও যেত। মাদুরে বসে আমরা অঙ্ক করতাম। কৃপাসিন্ধবাবু একটা কাঠের চেয়ারে বসে খাতা টাতা দেখতেন। আর সেই সময় একদিন তার মেয়ে ইতু বাসন্তী রঙের একটা শাড়ি পরে ঘরে ঢুকতেই ঘরটা যেন আলো হয়ে গেল। সেই 11 বছর বয়সে আমার হৃদয়ে প্রথম আন্দোলন এবং দহন। ফর্সা, রোগা, নাকের পাশে একটা কালো তিল। ইতু যেন এই জগতের মেয়ে নয়। ওরকম সুন্দর সেই বয়সে আমি আর কাউকেই দেখিনি। তখন তার বছর 15 বয়স। ইতুর কথা ভাবতে ভাবতে আমার দিন চলে যেত। না, তখন বিয়ে টিয়ে করার কথা মনে হয়নি কখনো, বা প্রেম করে বেড়ানোও নয়। শুধু মনে হতো ইতু যদি আমার দিকে মাঝে মাঝে একটু তাকায়, একটু কথা টথা বলে, বা আমার একটা রাইট হওয়া অঙ্ক দেখে বলে, বাহ তুমি তো অঙ্ক বেশ ভালো। ব্যাস এইটুকু হলেই আমি ভেসে যাই। আর তাই একদিন টিপ টিপ বৃষ্টির মধ্যে যখন পড়তে গেছি, ইতু তার মায়ের সঙ্গে কোথায় যাবে বলে সাজগোজ করে বারান্দায় দাঁড়ালো। আমাকে দেখেই বলল, এই ছেলে, মোড় থেকে একটা রিক্সা ডেকে নিয়ে এসো তো। সেই শুনেই আমি হতাশ হয়ে পাই করে ছুটে গিয়ে রিক্সা নিয়ে আসি। আমার জীবনে সেই প্রথম একটা কাজের মতো কাজ। একটা রিক্সা ডেকে আনার মধ্যে যে এত আনন্দ থাকতে পারে তা আমার কল্পনাতেও ছিল না। মাঝে মাঝে একটা শব্দ কিভাবে যেন শিখে যেতাম। সেই বয়সে 2টো ইংরেজি শব্দ আমাকে খুব ভাবিয়ে তুলত। একটা হলো বিউটিফুল আর একটা ইনসিগনিফিকেন্ট। BEAUITIFUL বানানটা জীবনে কখনো ভুল হবে না। আর ইনসিগনিফিকেন্টের মানেটা তুচ্ছ, সামান্য, গুরুত্বহীন। ইনসিগনিফিকেন্ট শব্দটা যে আমার প্রতি খুব খাটে তা বুঝতে পারার পর থেকে আমি নানা ফন্দি পিকিয়ে ভাবতে থাকি। কেউই তো ইনসিগনিফিকেন্ট থাকতে চায় না, তুচ্ছতা বা সামান্যতাকে ছাড়িয়ে উঠতে চায়। কিন্তু আমি কিভাবে তা করে উঠতে পারি তা বুঝে উঠতে পারতাম না। প্রথম কথা, আমার চেহারা মোটেই সুন্দর নয়। গাল ভাঙা, খয়াটে চেহারা, কোনো শ্রী নেই। আমাদের ক্লাসের কুণ্ডু কি সুন্দর দেখতে, মাথায় কোকড়া চুল, ভরাট মুখ, ফর্সা রাজা চেহারা। সুকুমার আর একজন দারুণ স্পোর্টসম্যান, বেদম সাইকেল চালায়, গায়ে ভীষণ জোর, লম্বা চওড়া পুরুষালী চেহারা। পেন্সিল নিয়ে সামান্য ঝগড়া হয়, সে আমাকে একদিন ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছিল। নাক ফেটে রক্তারক্তি কাণ্ড। সেই থেকে আমি তাকে খুব ভয় পেয়ে চলতাম। সুন্দর নই, স্বাস্থ্যবান নই, বীর নই, খেলোয়াড় নই, তাহলে আমার কি হবে? লোককে দেখাবো কি? যদুকুমার আমার খুব বন্ধু ছিল। কি সুন্দর গানের গলা ছিল তার। স্কুলের ফাংশনে নিয়মিত গান গাইতো। আমি চেষ্টা করে দেখেছি, বেদম বেসুরো আমার গলা। কি যে মুশকিলে পড়া গেল নিজেকে নিয়ে। অথচ তখন ইতুর জন্য আমার প্রাণ দিতেও ইচ্ছা করে। প্রাণের বদলে অবশ্য বাঁ হাতটা দিতে পেরেছিলাম। সে এক কাণ্ড। ইতু রোববার সকালে গান শিখতে যেত পশুপতিবাবুর বাড়িতে। যে রাস্তা দিয়ে যেত আর আসতো, এক রবিবার সেই পথের ধারে একটা আম গাছে উঠে বসে রইলাম ঘাপটি মেরে। যখন ইতু সেই রাস্তা ধরে ফিরবে, তখন উঁচু ডাল থেকে লাফ দিয়ে নিচে নেমে আসবে তার চোখের সামনে। ইতু নিশ্চয়ই ভারী অবাক হবে, ভাববে, বাপরে, ছেলেটা অত উঁচু থেকে লাফ দিল, এ তো সাংঘাতিক ছেলে। কাঠপিঁপড়ের কামড় খেয়ে অনেকক্ষণ বসে থাকতে হলো। তারপর ইতুকে দূর থেকে দেখে বুকের কি ধুকপুকানি।
কাছাকাছি আসতেই শহীদের মতো লাফ দিয়ে পড়লাম। পড়াটা ইতুর সামনে ঘটলো বটে, কিন্তু যেমন ভেবেছিলাম তেমন ভাবে হলো না। পতন সামাল দিতে বাঁ হাতটা বাড়িয়ে দিয়েছিলাম নিচের দিকে, সেই হাতের ওপরেই শরীরটা পড়ল আর মচাত করে ভেঙে গেল আমার রোগা হাতের প্যাকাটির মতো হাড়। চোখে অন্ধকার দেখছি তখন, কানে ঝিঝির ডাক, তার মধ্যে ইতুর চিৎকার খুব ক্ষীণ হয়ে কানে ঢুকলো। ও মা গো, ছেলেটা যে পড়ে গেল। সেটা বীরের বন্দনা ছিল না, নিতান্তই আতঙ্ক আর একটা ছেলের পতনজনিত করুণ অবস্থা থেকে করুণার চেয়ে বেশি কিছু নয়। ঘটনাটা ঘটবার পর নিজেকে যে কতবার গাধা বলে গাল দিয়েছি তার হিসেব নেই। প্লাস্টারে বাঁধা ফুলো বাহাতটার দিকে তাকালেই রাগ হতো। আমি বুদ্ধিমান নই সেটা তো ঠিকই, কিন্তু এরকম নিরেট কাঁথাও তো হওয়ার কথা ছিল না আমার। হাত ভাঙার পর আমার ইতু জ্বরও সেরে গেল, কিন্তু ইতু বলেই তো কথা নয়। ইতুতেই কিছু মেয়েদের শেষ নয়। মেয়েদের কথা থাক, তার আগে আমার একটা কৃতিত্বের কথা বলে নি। আমার সেই বয়সে সবচেয়ে বড় কৃতিত্ব, পঞ্চনদের তীরে বেনি পাকাইয়া শিরে। আবৃত্তি প্রতিযোগিতা হবে স্কুলের ফাংশনে। আবৃত্তির প্রতিযোগী খুব বেশি ছিল না, 7-8 জন, তার মধ্যে আমিও। কবিতা মুখস্থ বলা ছাড়া আর কোনো এলেমের দরকার হয় না বলে আমি নাম দিয়েছিলাম। আমার আগে ছিল 2 জন। 3 নম্বরে আবৃত্তি করতে উঠে জীবনে প্রথম মঞ্চারোহণ করে আমি দেখলাম সামনে সার বেঁধে হেড স্যার থেকে শুরু করে শহরের অনেক মান্যগণ্য লোক বসে আছেন। পিছনের দিকে আমার কেরানি বাবা আর রোগা মাও নিশ্চয়ই হাজির। আমার হাঁটুতে হাঁটুতে করতাল বাজতে লাগলো, বুকে সে কি কাঁপুনি। এদিক ওদিক চেয়ে বারবার ঢোকিলে উইংসের পাশ থেকে বাংলা টিচারের তাড়া খেয়ে চোখ বুজে টানা মুখস্থ বলে গেলাম। তাতে না ছিল কণ্ঠের ওঠাপড়া, না কোনো নাটকীয়তা, না কোনো আবেগ। কিন্তু আমার কপাল ভালো যে অন্য সবাই একবার দুবার ঠেকে গেছে, ভুল করে ফেলেছে। শুধু মুখস্থ বলে যাওয়ার জন্যই আমি কষ্টে প্রাইজ পেয়ে গেলাম। বোধহয় একটা জ্যামিতির বাক্স বা ওই রকম কিছু একটা প্রাইজ পাওয়ার দরুন আমার গরিব বাড়িতে কিছু বাহবা পেয়েছিলাম বটে, কিন্তু শহরের আর কারো মুখে কোনো প্রশংসা বাক্য শুনিনি, শোনার কথাও নয়। সিরাজদৌল্লা সাজতেন সত্যেন বাবু, লুৎফা বিপ্রদাস মাস্টারমশাই, মোহাম্মদ বেগ দীনেশ দত্ত। আমরা মুগ্ধ হয়ে দেখতাম। কেরানিদের মুখে রাজা রাজরাতের অলৌকিক আলো এসে পড়ত। টিপু সুলতান নাটকে কার ভালো হতেন ফর্সা চেহারার রমেন পাল। ইচ্ছে হতো গিয়ে একটু ছুঁয়ে আসি। সেই কার ভালো যখন পরদিন রেল অফিসের মলিন একটা ঘরে পার্সেলে সিল মারতেন, তখন তাকে আর চেনা যেত না। রেলওয়ে ইনস্টিটিউটে প্রজেক্টর চালিয়ে মাঝে মাঝে সিনেমা দেখানো হতো। আমাদের শহরে কোনো সিনেমা হল ছিল না তখন। ইনস্টিটিউটে বাঘি সিপাহী সিনেমা দেখে আমি এত মুগ্ধ যে হতে হলে জীবনে ওই বাঘি সিপাহী হতে হবে। আমাদের অস্ত্রশস্ত্রের অভাব ছিল না। লোহার পাত দিয়ে তলোয়ার, মাখারি দিয়ে ধনুক, পাটকাঠির মুখে পেরেক ঢুকিয়ে তীর, গুলতি এসব তো ছিলই। পেন্সিল কাটের ছুরিও একটা পকেটে থাকতো সব সময়। যখন আমার 15 বছর বয়স, এক মেঘলা দিনে করুণ একটা মেয়ের সঙ্গে দেখা হলো আমার, শিলা। তার বাবা শ্যামাপদ সান্যাল, গরিব কেরানি। শিলা আমার বয়সী হবে, শাড়ি পরত। সুন্দরী কিনা তা জানি না, তবে সেই মেঘলা দিনে তার দুখানা আশ্চর্য চোখ আমাকে বেড়ে বেড়ে ফেলেছিল। টানা লজ্জা ভার নত দুখানা গভীর চোখ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। মুখোমুখি দেখা, একবার মাত্র চোখাচোখি। আমার পছন্দের বিশুদ্ধ নারীরা কখনো বড় বাইরে ছোট বাইরে যা করে না, ঢেকুর তোলে না, বায়ুত্যাগ করে না, খ্যাক করে থুতু ফেলে না। তাদের দাঁতে পোকা, মাথায় উকুন হয় না, এবং তারা বাঙাল ভাষায় কথা কয় না। শিলার সঙ্গে আমার বাক্যহীন দ্বিতীয় সাক্ষাৎ এক বিয়ে বাড়িতে। তখন মন দিয়ে লুচি মাংস ছাঁটাচ্ছি, খুব পেটুক ছিলাম, এবং সুখাদ্য কালেভদ্রে যুক্ত। নেমন্তন্ন বাড়িতে গেলে তাই গলা পর্যন্ত গিলে উঠতাম। উল্টো দিকের একটা ব্যাচ উঠে যাওয়ায় সেখানে একদল মেয়ে এসে বসে পড়ল। কি খিকখিক হাসি আর বিরহিতহীন কথা। তার মধ্যেই সেই মেঘলা মেয়েটা, শিলা। অপরূপ এক মেজেন্টা রঙের শাড়ি, উঁচু খোপা, কপালে বিন্দি, কিন্তু সবকিছু ছাপিয়ে সে গভীর দুখানা পুকুরের মতো চোখ। ময়ূর নেই যে পেখম ধরব, কোকিল নই যে কুহু করে ডেকে উঠব, সিংহ নই যে থাবার জোরে দখল করব নিজস্ব নারীকে। দুর্বল তবু তো নিজেকে জাহির করতে চাই। এটা আমার দ্বিতীয় গাধামির গল্প। শুধু শিলাকে চমকে বিস্মিত করে দেওয়ার জন্য পেট ভরা পেটেও আমি আরো 4 ডাব্বা হাতাম
মাংস নিয়ে ফেললাম। সে অনেকটা মাংস। শিলা বড় বড় চোখ করে আমার রাক্ষসে গাওয়া দেখে আমার গলায় অদৃশ্য মালাটি পরিয়ে দেবে বলে যে আশাটি ছিল তাও জলে গেল। মেয়েরা নিজেদের মধ্যে কলকল করে এত কথা বলছিল আর এত হাসছিল যে কেউই আমার মাংস খাওয়াটা লক্ষ্যই করল না। আর আমি সেই পেল্লায় মাংস গিলে দই মিষ্টি ফেলেই পালাতে পারলে বাঁচি। মনে আছে সেই মরণ বাচন খাওয়ার পর বাড়ি এসে ঘন্টা চারেক গড়াগড়ি খেতে হয়েছিল। বেলাদিকে এক রাতে গলা টিপে মেরে ফেললো ভানুদা, বেলাদির বর। বেলাদি ভারী আমোদে হাসি খুশি বইলা। মাত্র নাকি 2 বছর হলো বিয়ে হয়েছে, বয়স 18, 19-এর বেশি নয়। কি জানি কেন ভানুদা অফিসে যাওয়ার সময় বেলাদিকে ঘরে তালাবন্ধ করে রেখে যেত। বেলাদি তাই সারাদিন জানলায় দাঁড়িয়ে রাজ্যের লোকের সঙ্গে কথা বলতো। কথা বলতে বড় ভালোবাসতো বেলাদি, কিন্তু বাইরে বেরোতে পারতো না। কারো বাড়িতে যাওয়ারও উপায় ছিল না। আমার মা গজগজ করত, ভানুদার নাকি সন্দেহবাদী। সন্দেহবাদী কাকে বলে সেটা তখন বুঝতে পারতাম না। বেলাদি আমাকে ডেকেও কত গল্প করেছে, মা বাবার গল্প, ভাই বোনের গল্প, তার বাপের বাড়ির দেশ মালদহের গল্প। ভানুদার নামে কখনো কিছু বলতো না, কিন্তু বিকেলে থেকে দেখতাম ভানুদা বেলাদির জন্য অফিস থেকে ফেরার পথে গরম বেগুনি, সিঙ্গারা বা নলেন গুড়ের সন্দেশ নিয়ে আসছে। একটু রাতের দিকে অবশ্য তাদের খুব ঝগড়া হতো, আমরা পড়তে বসে শুনতে পেতাম। একদিন বেলাদি জানলা দিয়ে হাত বাড়িয়ে আমাকে পয়সা দিয়ে বলল, যা তো বাণীব্রতর দোকান থেকে 2টো খাম নিয়ে আয়, চিঠি লিখব। বাণীব্রত মানে বাণীদা, একজন MA পাস সুপুরুষ যুবক, শখ করে একটা মনোহারী দোকান দিয়েছে বাজারের কাছে। সেই দোকানে সারাদিন অল্প বয়সী মেয়েদের ভিড়। শোনা যায় দোকান থেকে নাকি প্রচুর আয় হয় বাণীদার, কিন্তু শিগগিরই চাকরি নিয়ে কলকাতায় চলে যাবে বলে অনেকের মন খারাপ। আমি গিয়ে পয়সা দিয়ে বললাম, বেলাদি খাম চেয়েছে বাণীদা, এই যে পয়সা। বাণীদা গম্ভীর মুখে একটা মুখ কাটা খাম আমার হাতে দিয়ে বলল, নিয়ে যা, নিজের হাতে দিস। বেলাদির হাতে খামটা পৌঁছে দিতেই তার মুখটা যেন আলো হয়ে গেল। ভানুদা একজন রোগা ভোগা নিরীহ গোছের মানুষ, কারো সাথে পাচ্ছে নেই, চাকরি আর টিউশনই করত। পোশাকের ছিঁড়িছাড় ছিল না, দাড়িও করত নিয়মিত। একা একা বিড়বিড় করার স্বভাব ছিল। শুনেছি বেশ লেখাপড়া জানা লোক, কিন্তু একটুও ভয় পাওয়ার মতো লোক নয়। বেলাদি ছাড়া আর কারো সঙ্গে কখনো তাকে ঝগড়া করতে শুনিনি। একদিন সকালে উঠে শুনি হই হই কাণ্ড, পাড়ায় পুলিশ এসেছে, চিৎকার চেঁচামেচি চলছে বাইরে, বিস্তর লোক ভিড় করেছে। এসে গিয়ে দেখি ভানুদাকে হাত করা পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। তার মধ্যেই 2-1 আশপাশ থেকে ভানুদার গালে মাথায় চড় থাপ্পড় কষিয়ে দিচ্ছে, গালাগাল দিচ্ছে খুব। শুয়োরের বাচ্চা, বেজন্মা। ঘরে বেলাদি পড়েছিল মেঝেই, ঘরে কাত হয়ে আছে, চুল খোলা, কপালে সিঁদুর ল্যাপটানো, শাড়ি খসে মেঝেতে ছড়িয়ে আছে। চণ্ডী ডাক্তার উবু হয়ে বসে কি সব পরীক্ষা করছে যেন। খুন ব্যাপারটা বুঝে উঠতে একটু সময় লেগেছিল ঠিকই, কিন্তু বোঝা গেল। বেলাদির ভূতকে সেদিনই সন্ধ্যাবেলায় আমি দেখতে পেলাম, ফুটবলের মাঠের এক কোণে কামিনী ঝোপের পাশে দাঁড়ানো। মায়ের ফরমাসে দোকান থেকে গরম মশলা আনতে গিয়েছিলাম, ফেরার পথে দেখা। তখন মনেই পড়েনি যে বেলাদি খুন হয়ে গেছে, বরং অবাক হয়ে পড়লাম, এ কি বেলাদি বেরিয়ে এসে যে বড়। বেলাদি হেসে বলল, বাবা ঘরে যা গরম, খোলা হাওয়া এসে বাঁচলো। তোদের বাড়িতে বুঝি আজ মাংস হচ্ছে? না তো, মোচার ঘন্ট। ম্যা গো, মোচার 2 চোখকে দেখতে পারি না, তবে ও খুব ভালোবাসে। কে বেলাদি? তোদের ভানুদা। হ্যাঁ রে, ওকে সবাই খুব মারলো বুঝি? হ্যাঁ গো, গালাগালও দিচ্ছে লোক। বেচারা, তুমি নাকি মরে গেছো বেলাদি? তোর মরবো কেন, এই তো দিব্যে রয়েছি। সবাই বলছে ভানুদা গলা টিপে তোমাকে মেরে ফেলেছে। দূর, মারবে কেন, কত ভালোবাসে আমাকে। হ্যাঁ রে চুনু, আমাকে জোনাকি পোকা ধরে দিতে পারিস? কি করবে? আসলে অনেকগুলো জোনাকি পোকা পুটুলি করে নিয়ে ঘুরে বেড়াবো, দিব্যি লন্ঠনের মতো দেখাবে না রে? হ্যাঁ দাঁড়াও, আমি আমার জামা খুলে জোনাকি ধরে দিচ্ছি। অনেক জোনাকি ধরে নিয়ে এসে দেখি বেলাদি নেই, কেউ নেই। বেলাদি যে সেই থেকে কোথায় চলে গেল কে জানে। তবে অনেকেই শুনেছে ওদের বন্ধ ঘর থেকে রাত বিরেতে বেলাদির কান্নার আওয়াজ শোনা যায়। তবে তা বেশি দিন নয়, 2 মাসের মাথায় সেই ঘরে নতুন লোক এলো, স্বামী স্ত্রী আর 3টে বাচ্চা। স্কুলের শেষ পরীক্ষায় পাশ করে আমি নিজেই অবাক। অঙ্ক ইতিহাস ভালো হয়নি, তবু কি করে যেন পাস মার্ক পেয়ে গেছি। ভর্তি হতে হলো দূরের শহর কুচবিহারের কলেজে। 7 সকালে ট্রেন ধরে যাওয়া, সন্ধ্যার ট্রেনে বাড়ি ফেরা, কো এডুকেশন।
তবে সায়েন্সে বেশি মেয়ে পড়তো না তখন, মাত্র 5 পড়াশোনায় ভালো নই, অঙ্কে কাঁচা, তবে একটু একটু বুঝতে পারতাম ফিজিক্স। কেমিস্ট্রি খারাপ লাগতো না, দেখলাম চেষ্টা করলে অঙ্কটাও পারা যায়। 5টা মেয়ের মধ্যে একজন ছিল গৌরী, গালে ব্রণর দাগ, পুরো ঠোঁট আর বড় দাঁত। কুৎসিত বলা যায় না, সুন্দরী তো নয়। সেই সময় হুটহাট ছেলেরা মেয়েদের সঙ্গে বা মেয়েরা ছেলেদের সঙ্গে কথা টথা বলতো না, তাকাতেও যেন নিষেধাজ্ঞা ছিল। ওই গৌরী একদিন আমাকে বলল, কেমিস্ট্রি ক্লাসটা করতে পারিনি, আপনার নোটটা একটু দেবেন? আমি তটস্থ, আমার কাছে নোট চাই কেন? আমি ফেলু মার্কার ছেলে, ব্যাক বেঞ্চার। আমতা আমতা করে বললাম, হ্যাঁ নিতে পারেন, তবে আমি তেমন ভালো নোট দিতে পারি না। সে বলল, ওতেই হবে। হয়তো হলো। পরদিন খাতা ফেরত দিয়ে বলল, আপনি তো খুব সুন্দর নোট নিয়েছেন। আমি কি বলবো ভেবেই পেলাম না। ওই গৌরী মাঝে মাঝে কথা টথা বলতো, খুবই কদাচিৎ অবশ্য, কিন্তু বলতো। দাড়ি গোপ, মুখে সমাচ্ছন্ন। ভাবলাম আমার অসুন্দর মুখটা এইভাবেই বরং একটু ঢাকা চাপা দেওয়া থাক। দাড়ি গোপ অনেকটাই ছদ্মবেশের কাজ করে। মাথায় খুব ঘন চুল ছিল আমার, সেগুলোও যথেচ্ছ বেড়ে ঘাট ছুঁয়ে ফেলল। আমার মায়ের মতোই আমারও কোঁকড়া চুল, তবে তা অবশ্য বাবরি পর্যায়ে গেল না, মাথায় আঙুরের থোকার মতো ফলিত হয়ে রইল। অ্যানুয়াল ডিগোতে তেমন কষ্ট হলো না। সেকেন্ড ইয়ার, কোনোদিনই আমার তেমন বন্ধু বান্ধব ছিল না, কথা টথা কইতে পারি না এবং সর্বদা নিজের নানা দুর্বলতা নিয়ে চিন্তা করে আত্মবিশ্বাস খুইয়ে বসেছি বলে বন্ধুও জোটেনি। কিন্তু ইদানিং কয়েকজন জুটেছে, সহপাঠী আর তার বাইরেরও। কেমিস্ট্রি ল্যাবরেটরিতে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম, অচিন্ত আমার পাশেই ছিল। হঠাৎ বলল, এটা দেখেছিস? আমি বললাম, আমি দেখলাম ওর হাতে একটা ইলেকট্রিক বাল্ব আর তাতে খানিকটা তরল। বললাম, কি ওটা? ও বলল, অ্যাসিড বাল্ব। অ্যাসিড বাল্ব কি হয় ওটা দিয়ে? একজনের মুখে ছুঁড়ে মারব। অবাক হয়ে বললাম, সে কি রে, কাকে মারবি? সে আছে একজন, আমাকে রিফিউজ করেছে, ইনসাল্ট করেছে, দাদাকে দিয়ে মার খাওয়াবে বলে শাসিয়েছে। সর্বনাশ! তা বলে অচিন্ত কিছুতেই বাপ মানবে না, টকবক করে ফুটছে রাগে। ক্লাসের পর আমি তার সঙ্গ ধরে বোঝানোর চেষ্টা করলাম অনেক, শেষে হাল ছেড়ে দিতে হলো। কিন্তু শুনলাম পাটাকুড়ার কৃষ্ণা নামে একটি মেয়েই তার গন্ডগোলের মূলে। কৃষ্ণাকে তো চিনি না, কিন্তু দু একজনকে জিজ্ঞাসা করে বাড়িটার হদিশ জেনে বিকেলের দিকে সোজা গিয়ে হাজির হলাম সেই বাড়িতে। দরজা খুললেন বয়স্ক মহিলা। কাকে চাই? কৃষ্ণা আছে? তাতে কি দরকার? তুমি কে? বিশেষ দরকার। না বাপু, হুটপাট যার তার সঙ্গে আমাদের মেয়ে দেখা করে না, তুমি এসো গিয়ে, তোমার মতলব ভালো নয়। হতাশ হয়ে ফিরে আসছিলাম, মোড়ের কাছাকাছি একটা মেয়ে ছুটতে ছুটতে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আপনি আমাকে খুঁজছিলেন? আমি কৃষ্ণা। ভারী সুন্দর দেখতে মেয়েটি, দেখলেই মায়া হয়। বললাম, আমি অচিন্তর বন্ধু। জানি, আপনার কথাও আমাকে বলেছে। আপনি ওকে রিফিউজ করায় ও পাগলের মতো হয়ে গেছে। জানি, কি করব বলুন? সাবধানে থাকবেন। ও কি আমাকে খুন করতে চায়? প্রেমে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে। গাড়ির আড়াল থেকে একটা চিঠি বের করে আমার হাতে দিয়ে মেয়েটা বলল, এটা ওকে দেবেন, পাছে অন্য কারো হাতে পড়ে সেই ভয়ে তাকে আমি দিতে পারিনি। বিশ্বাস করে আপনাকে দিলাম। চিঠি পেয়ে অচিন্ত অবাক। তুই কৃষ্ণার কাছে গেছিলি কেন? ওকে তোর অ্যাসিড বাল্ব থেকে বাঁচাতে। অ্যাসিড বাল্বের কথা অবশ্য বলিনি, তোকে বাঁচাতে। চিঠিটা পড়ে অচিন্ত শান্ত হলো, ছলে ছলে চোখে আমার দিকে চেয়ে বলল, তুই যে আমার কত উপকার করলি জানিস না, অ্যাসিড বাল্বটা আমাকে দিয়ে দে। অচিন্ত দিয়ে দিল। জিনিসটা অনেক দিন আমার কাছে আছে। আমি মাঝে মধ্যে ওটার দিকে চেয়ে প্রেম ভালোবাসার কথা ভাবতাম। একই সঙ্গে কত সুন্দর ও ভয়ঙ্কর ওই ভালোবাসা শব্দটা। যখন এমএসসি পড়ি কলকাতায়, তখন হঠাৎ একদিন আমার সহপাঠী একটি মেয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, আপনি কতটা লম্বা বলুন তো? মাপিনি কখনো, তবে লোকে আমায় ঢ্যাঙাই বলে। মাস্ট বি 6'3" হতে পারে। সেই মেয়েটাই একদিন আমার হাতে একটা চিরকুট গুঁজে দিয়ে চলে গেল। চিরকুটটা আমি খুলেও দেখিনি, পকেটে ছিল। দিনান্তে গঙ্গার ধারে দাঁড়িয়ে জাহাজ দেখতে দেখতে চিরকুটটা বের করে পাকিয়ে জলে ছুঁড়ে ফেলে দিলাম। আমি রণজিৎ লাহিড়ী, লোভী ও কাঙাল, কোনো প্রেমপত্রই পাওয়ার কথা ছিল না আমার। এতক্ষণ আপনারা শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের প্রেমপত্র।
গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।